নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণ মন। উই ওয়ান্ট জাস্টিস। আর এই নিয়ে কিন্তু প্রতিবাদে রাস্তায় নেমেছেন মানুষ, শুধুমাত্র কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে। এবং তারই সঙ্গে তদন্ত কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং নানান বক্তব্য সামনে আসছে, নানান তথ্য সামনে আসছে। এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করছি জনগণ মনে। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সমীর চক্রবর্তী, রয়েছেন বিজেপির তরফ থেকে অর্চনা মজুমদার, রয়েছেন সিপিআইএম নেতা অতনু চট্টোপাধ্যায়, এছাড়াও রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অবশ্যই করে আলোচনায় আসবো, কিন্তু তার আগে যেদিকে নজর রাখবো, আরজি কর কাণ্ডের প্রতিবাদ এবং সেই প্রতিবাদে রাস্তায় মানুষ, সিথিতেও কিন্তু রাস্তায় ছাত্রছাত্রীরা। আর সেখানে যখন আন্দোলন চলছে সারা রাত ধরে, এবং সেই আন্দোলন চলার মধ্যেই বাইক চালিয়ে দিলেন মত্ত সিভিক ভলেন্টিয়ার। বাইকে আবার পুলিশের স্টিকার সাঁটা রয়েছে, এই নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে। প্রথমেই সেদিকে নজর। আরজি করে চিকিৎসক খুন ধর্ষণের প্রতিবাদ। গভীর রাতে বিটি রোডে অবস্থান বিক্ষোভ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। শান্তিপূর্ণ অবস্থান ভোরের আগেই উঠে যাওয়ার কথা ছিল, তার আগেই বিপত্তি। রাত 11টায় শুরু হয় অবস্থান। বিটি রোডের এক পাশে পুলিশের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ। আরজি করের বিচার চেয়ে ছবি এঁকে গান গেয়ে প্রতিবাদে নামেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ঠিক ছিল ভোর 4টায় উঠে যাবে অবস্থান। 3:30 নাগাদ আচমকা ফুল স্পিডে ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে চলে আসে একটি বাইক। অভিযোগ, পুলিশের স্টিকার সাঁটা বাইকটি সজোরে ধাক্কা মারে গার্ড রেলে। একটি গাড়ির চালক বাইক রাইডার ঢুকলেন, গাড়ি চালানো দেখে বোঝা যাচ্ছে মদ খেয়ে আছেন, ঝুঁকে একটা ব্যারিকেডে মারলেন। আমরা ওখানে গিয়ে ওনাকে আটকাই। ওনার বাইকের সামনে পুলিশ লেখা ছিল। উনি নিজেও বললেন উনি এখানে ডিউটি করছিলেন, মানে পুলিশ মদ খেয়ে অন ডিউটি হয়ে আছে। বাইক আরোহীকে ঘিরে ধরেন ছাত্রছাত্রীরা। তাদের দাবি, অভিযুক্তের গা থেকে মদের গন্ধ বেরোচ্ছিল। তিনি দাবি করেন তিনি সিভিক ভলেন্টিয়ার, অন ডিউটি আছেন, সিথি থানায় পোস্টিং। বিক্ষোভকারীরা প্রশ্ন করেন নেশাগ্রস্ত অবস্থায় তিনি ডিউটি পালন করবেন কি করে। এই নিয়ে কথা কাটাকাটির সময় হাজির হন কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্ট। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে বিক্ষোভকারীদের পাশ কাটিয়ে তিনি বেরিয়ে যেতে দেন বলে অভিযোগ। সার্জেন্ট পুলিশ ওনাকে পুরো রীতিমতো পালিয়ে যেতে সাহায্য করলো ওনাকে, এবং পালিয়ে যাওয়ার পর উনি খুব নাটকীয়ভাবে বললেন যে এই চলে গেল, মানে এরকম একটা নাটকীয়ভাবে উনি বললেন যে আমরা কিছু বুঝতেই পারবো না। এরপরই প্রতিবাদে ফেটে পড়েন বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা। অভিযুক্ত সার্জেন্টকে ঘেরাও করে রাখা হয়, অবরোধ করা হয় সিথির মোড়। তাদের দাবি, অভিযুক্ত ট্রাফিক সার্জেন্টও নেশাগ্রস্ত ছিলেন। উভয়ের বিরুদ্ধেই প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। পুলিশ নিজের সহকর্মীকে বাঁচানোর জন্য কি ব্লাড টেস্ট করেছে আমরা দেখতে পেয়েছি, কোনো টেস্ট পাইনি, কিন্তু আমরা ওনার গা থেকে গন্ধ পেয়েছিলাম, মুখ থেকে গন্ধ পেয়েছিলাম। আমাদের ডাউট উনি মদ্যপ ছিলেন। সিভিক ভলেন্টিয়ারদের কিসের বেসিসে তাদেরকে এনগেজ করা হচ্ছে? আমার মনে হয় এটা নিয়ে একটা মানে আরটিআই করার দরকার আছে, যে কাদেরকে নেওয়া হচ্ছে। অনেক যারা ট্যালেন্টেড লোক আছে তারা চাকরি পায় না, কিন্তু এইসব মদমাতার লোক, এইসব চোর ডাকাতের মতো লোক, অসভ্য নোংরা লোকগুলোকে সিভিক ভলেন্টিয়ারে রাখা হচ্ছে। ওকে আলাদা করে এখানে কোনো ফেটার্নিটিকে দায়ী করা আমার মনে হয় ঠিক নয়। তাই কদিন আগে অভিযোগ উঠলো একজন আমাদের পড়শি রাজ্যে একজন ডাক্তারের বিরুদ্ধে, একজন ডাক্তার নাকি নার্সদের ধর্ষণ করেছেন। তো এই অভিযোগের পর কি সমস্ত ডাক্তার ফেটার্নিটিকে আপনি দোষ দেবেন? বেলা 8টা নাগাদ অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের এফআইআর এর কপি হাতে আসার পর অবরোধ উঠে যায়। তবে দুই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে, বরখাস্তও হয়েছেন তিনি। আর অভিযুক্ত সার্জেন্টের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে লালবাজার। বরুণ সেনগুপ্ত, সৌমেন ভট্টাচার্য ও বিক্রম দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এই পুরো বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং তারই সঙ্গে বিচারের জায়গা কোথায় দাঁড়িয়ে রয়েছে, সঙ্গে তদন্ত, সে বিষয়ে উঠে আসবে সমীরদা। সিভিক ভলেন্টিয়ারদের বাড়াবাড়ি নিয়ে কি অভিযোগ উঠছে না? আরজি করে ঘটনার পর প্রথমেই প্রশ্ন উঠেছিল সঞ্জয় রায় এবং তার বাড়াবাড়ি কি করে আরজি করে ঢুকে যেতে পারে মাঝরাতে। সেই রেস চলতে চলতে এই ঘটনা। একটা কথা শিলাদিত্যবাবু, আমি প্রথমেই বলি যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় এবং তার বিরুদ্ধে অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি যতদূর খবর রাখি তিনি বোধহয় এরই মধ্যে চাকরি খুইয়েছেন। সুতরাং একটা কথা দেখুন, অনেক চাল আছে বস্তায়, তার মধ্যে তো কাঁকড়ও থাকে। তার জন্যে গোটা সিভিক ভলেন্টিয়াররাই দোষী আমি মানব না। কিছু খারাপ আছে, মানুষের মধ্যেও সেটা আছে। চিহ্নিত হলে, দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা হবে। যেরকম মদ খেয়ে, এটা তো মাতলামির জায়গা নয়, তার জন্য সাথে সাথে বরখাস্ত হয়েছে।
অভিনন্দন জানাই তার জন্যে পুলিশ কর্তৃপক্ষকে যে সাথে সাথে ব্যবস্থা নিয়েছেন। আরেকজন সার্জেন্ট, তিনিও নাকি মদ্যপ, আপনাদের টিভি দেখে যারা শুনতে পাচ্ছি সেটা নিয়ে নিশ্চিতভাবে তদন্ত চলবে। তার কারণ সরকারি কর্মচারীদের আবার চাকরি খেতে গেলে তার কতগুলো স্টেপ আছে, দুম করে নিতে পারবেন না। তার কারণ তার যে টেস্টগুলো আছে মেনলি, যে সে সত্যি মদ্যপ ছিলেন কিনা, আমি ধরে নিচ্ছি তিনি মদ্যপ ছিলেন, কিন্তু দুম করে তার জন্যে প্রমাণ সমেত ছাড়া তাকে কিন্তু, উনি আইনজ্ঞ আছেন, ভালো বলতে পারবেন, সরকারি চাকরি থেকে বরখাস্ত করা যায় না, প্রমাণিত হলে বরখাস্ত হবে। সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে সে আইনটা নেই, যার জন্য সাথে সাথে বরখাস্ত হয়েছে। আমার প্রশ্নটা কিন্তু সমীরদা বাড়বাড়ন্তের জায়গা। একদম, আমি তো বলছি আপনাকে বাড়বাড়ন্ত, মানে আবার বলে দিচ্ছি, গোটা সিভিক ভলেন্টিয়াররাই খারাপ, এটা তো আমি মানব না। ব্যতিক্রম আছে তো, ভালো মানুষও তো আছে। একটা কথা বলছি শিলাদিত্য বাবু, যে ভালো মানুষও আছে, কিছু খারাপ মানুষও আছে সমাজের সর্বত্র। তা সিভিক ভলেন্টিয়ার তো মঙ্গল গ্রহ থেকে আসেনি, তাদের মধ্যেও তো ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। খারাপ মানুষরা চিহ্নিত হলে বাদ পড়বেন, চাকরি খোয়াবেন, খুব সিম্পল। এখানে পার্টি নেই, এখানে প্রশাসন নিরপেক্ষভাবে তার ব্যবস্থা নেবে, কোনো প্রশ্নই নেই এ ব্যাপারে। অর্চনাদি, দেখুন, কলকাতা পুলিশের সম্বন্ধে কি বলবো, সে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে একসময় আমরা তুলনা করতাম, আর আজকে পুলিশ তখন ক্লুলেস পুলিশ ছিল। সেই পুলিশ আজকে এমন হয়েছে যে তারা মানে বেসলেস, তারা হিউম্যানিটিলেস, তাদের কোনো এখন কোনো পুলিশ পারলেই অ্যারেস্ট করছে, পারলেই মিথ্যা বিরোধী দেখলে আটকে দিচ্ছে। আর এই যে সিভিক ভলেন্টিয়ারের কথা বলছেন, সিভিক ভলেন্টিয়ার হতে গেলে রিক্রুটমেন্টে কি লাগছে? শুধু তৃণমূলের নেতাদের পরিচিত, ঘনিষ্ঠ, হৃষ্টপুষ্ট এবং তাদের তাবেদারি করার রেকমেন্ডেশনে এসে চাকরিটা পেয়ে যাচ্ছে। এদের কোনো পরীক্ষা দিতে হয় না। একটা পুলিশ হতে গেলে মিনিমাম পরীক্ষাটা দিতে হয়, মিনিমাম পর এখানে একটা 8 পাস, 10 পাস, 12 পাস কিছু একটা আছে, বাকি রেকমেন্ডেশনে। 1 নাম্বার, মমতা বন্দ্যোপাধ্যায় ভাবলেন আমার কিছু ক্যাডার তৈরি করতে হবে, পুলিশের মধ্যে নিজের লোক ঢোকাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এও ভাবলেন যে আমায় কম পয়সায় কাজ চালাতে হবে। আমি একটুখানি আটকাই, দুটো লাইন বলবো আর কি। আমি মানে এই একই প্রশ্ন নিয়ে আমি প্রত্যেকের কাছে আসবো। সঞ্জয় রায়ের এই ঘটনার পর সেখান থেকে শিক্ষা নিয়ে কোথাও একটা বার্তা সমাজে কড়া জায়গা তৈরি হওয়া, সেই জায়গাটার মধ্যেই এই আরেকটা ঘটনা ঘটে যাওয়া, যেখানে আমরা দেখতে পাচ্ছি মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে চলে যাওয়া। তাহলে কি বার্তা পৌঁছতে কোথাও দেরি হচ্ছে? না, আমার একটা জিনিস মনে রাখতে হবে, এরও পুলিশের বাইক, এটাও কি কমিশনারের নামে? এও কি রাত্রিবেলা যাচ্ছিল আরেকটা আর্জিকর ঘটাতে? এই প্রশ্নগুলো আমাদের মতো মানুষের মনে আসে। এখন আপনাকে বুঝতে হবে সিভিক ভলেন্টিয়ারের ডিউটি কি, শুধু ট্রাফিকের জন্য অ্যালাউড। সিভিক ভলেন্টিয়ারের কাজ হলো সকালবেলা ট্রাফিক সামলানো, রাতের বেলা কি সে তোলাবাজির টাকা তুলে পুলিশের যারা আছে নন ডিউটি তাদের ভাগ দেওয়াটা ওদের কাজ? তৃণমূল সরকারের পুলিশের কর্তারা কি এগুলো দেখেন না? তারা জেনে শুনে এরা যে যত তোলাবাজির টাকা ভাগ দিতে পারে, সেই সিভিক ভলেন্টিয়ারের তত বাড়ন্ত এবং তত ওপর অব্দি হাত, এবং তাদের বলার লোক নেই। তাই জন্য আজকে এরা মানে বেপরোয়া, এবং এই বেপরোয়ার জন্য আরজিকরের ঘটনায় যে আপনারা যাকে ধরেছেন সঞ্জয় রায়, তার এত বেপরোয়ার কারণ কি? তার মাথায় একজন নেতার, একজন বড় পুলিশ কর্তার হাত ছিল। আবার আপনি একইভাবে দেখুন নানান পাড়ায় গলিতে গলিতে পুলিশের বাইক নিয়ে, কখনো কখনো পুলিশের ড্রেস পরে। এদের কাজ আমি বসিরহাটে আমি কাজ করতে গিয়ে যেটা দেখেছি, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, তারা যেভাবে গ্রামের মধ্যে মানে যেভাবে মানে অটোক্রেসি বলে মানুষকে, বিরোধী দল কে কে করছে, কোথায় কে বিজেপিকে ভোট দিচ্ছে, তার উপরে অত্যাচার চালানো, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া, তাকে ধরে ঘর বাড়ি তোড়ফোড় করা, ওদের রাস্তা বাড়ি দেখিয়ে চিনিয়ে নেওয়া, এগুলো সমস্ত ওই সিভিক ভলেন্টিয়ার করে, যেটা থানার পুলিশ করতে পারে না। এইভাবে যে প্রশাসন, যে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামে গঞ্জে চলিয়েছে, একদিন না একদিন এই ডিক্টেটরশিপ, এটা একদিন শেষ হবার ছিল, এবং এরা বাড়াবাড়ি, এই বারবারন্ত আজকে মানুষের চোখে লেগেছে। দেখুন, মানুষের অবিশ্বাস এমন জায়গায় যে ছেলেমেয়েরা সারা রাত ওই সার্জেন্টকে আটকে রাখলো এবং আন্দোলন করে ওকে কেস করিয়ে ছাড়লো। এই নয় আপনারা আইনে করেছেন, আপনারা বাধ্য হয়ে চাপে পড়ে এটা করেছেন। উত্তরটা দিয়ে দিই, নইলে খেয়ে হারিয়ে যাবে। উত্তরটা দিয়ে দিই। অর্চনা দেবী বিজেপির নেতৃত্বে আছেন, তাহলে আজকে গোটা
আপনারা যেটা বলছেন কলকাতা শহরে যে আন্দোলন, সেটা তো আর্জি করে একটি নিরীহ ছাত্রী, শ্রেণী ডাক্তার, তার উপরে ওই জঘন্যতম ঘটনা ধর্ষণ এবং খুন। তাহলে অর্চনা দেবী, আপনার কাছে যদি আমি বিনীতভাবে প্রশ্ন রাখি, আপনি তো বিজেপি পার্টির নেত্রী, তাহলে আপনার পার্টির নেতা বুথ প্রেসিডেন্ট পানিহাটি স্পন্দন দাস 3 দিন আগে রাত্রেবেলা সারা রাত ধরে বাড়ির আয়াকে ধর্ষণ করেছেন, পাবলিক তাকে পিটিয়ে ঘিরে গণধোলাই দিয়েছে এবং পুলিশের হাতে তুলে দিয়েছেন। কি বলবেন? তার মানে কি আপনারা সবাই ধর্ষণ? বিজেপি যারা দুজনকে থামো প্লিজ 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 আশপাশ উত্তর নিশ্চয় দেব। অর্চনাদি আপনি জানেন আমরা একের পর এক আসবো। অর্চনাদি আমরা একের পর এক আসবো, প্লিজ। অতনু, সেটা একটা কবিতা আমরা ছোটবেলায় পড়েছিলাম সুকুমার রায়ের, কবিতার নাম ছিল খিচুড়ি। প্রথম লাইনটাই শুরু হচ্ছে, হাঁস ছিল সজারুও ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁস জারু কেমনে তা জানি না। এরপরে হাঁস জারু, বকাচ্ছপ, এরকম অনেক রকমের শব্দবন্ধ এসছিল। এই সিভিক পুলিশদের দেখলে এই শব্দবন্ধগুলো আবার করে প্রমাণিত হয়। কোনো ব্যাকরণ মানি না, কোনো নিয়ম নেই, কোনো আইন নেই। এই লোকগুলোর পুলিশে অন্তর্ভুক্তি বা এদেরকে যে ল অ্যান্ড অর্ডারের কাজে লাগানো হয় তার সুনির্দিষ্ট নিয়ম কি, কোনো গাইডলাইন নেই। অ্যাফিলিয়েশন আছে যে মাস্ট বি তৃণমূল ক্যাডার, না শুধুমাত্র ট্রাফিকের ল অ্যান্ড অর্ডারের কাজেও লাগানো যায় না। হাইকোর্ট বলার পরে বন্ধ হয়েছে, তার আগে ল অ্যান্ড অর্ডারে এদেরকে রাখা হয়েছে। এই লোকগুলোর কাজ তুমি যদি মনে করে দেখো, আনিস খান হত্যাকাণ্ড থেকে শুরু করে বারে বারে এই সিভিকরা হচ্ছে গিয়ে বারে বারে প্রশ্নের মুখে পড়েছে। তা সত্ত্বেও রাজ্য সরকার একদম নির্দিষ্টভাবে দলীয় অ্যাফিলিয়েশন দিয়ে দলীয় ক্যাডারদেরকে সিভিকের পোশাক পরিয়ে নামাচ্ছে। তার কারণ এদেরকে দিয়ে হচ্ছে ভোটের দিনে ভোট লুট করতে সাহায্য করা হয়, বুথগুলো ক্যাপচার করা হয়, বিরোধীদের বাড়ির সামনে হচ্ছে বিরোধীদের বাড়ি ঘেরাও করানো হয়, এদেরকে দিয়ে হচ্ছে নমিনেশন তুলতে বাধা দেওয়া হয় গ্রামে গঞ্জে সর্বত্র, এবং রাতের বেলা বাইপাস থেকে শুরু করে সর্বত্র এদের যে আরেকটা বড় দায়িত্ব পালন করতে হয়, সেটা আমরা যারা রাত্রিবেলা একটু বাইপাস চত্বরে গাড়ি নিয়ে বেরো বা শহরের যে কোনো গুরুত্বপূর্ণ অংশে যারা গাড়ি নিয়ে ঘোরাফেরা, সবার ক্ষেত্রে নয় কিন্তু কেন একাংশের বিরুদ্ধে বাড়াবাড়ন্তের অভিযোগ, দু একজন এক্সেপশন নিশ্চয়ই আছেন, কিন্তু একটা বড় অংশের এই সিভিকের যারা হচ্ছে কাজ করেন তাদের বিরুদ্ধে শুধুমাত্র এই আর্থিক দুর্নীতি বাদ দিয়েও গাজোয়ারি, বিরোধী এবং বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের উপরে অত্যাচার এই ভোটের সময় থেকে শুরু করে সর্বত্র বারে 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 দেখা যায়। এবং এই যে আজকে যে ঘটনা ঘটলো, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা হচ্ছে আন্দোলন করছিলেন সেখানে দাঁড়িয়ে, এই লোকটা হচ্ছে এখানে ঢুকে বললো, আচ্ছা এটা তো কেপির স্টিকার লাগানো বাইক, এই বাইকগুলো এরা পাচ্ছে কি করে? আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা উত্তর খোঁজার চেষ্টা করব, অন্যান্য অতিথিদের কাছে যাব, কিন্তু তার আগে শুনে নেব এই প্রসঙ্গ নিয়ে ইতিমধ্যেই ফিরহাদ হাকিম এবং অপরদিকে তৃণমূল কংগ্রেস নেতা এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম কি বলেছেন, অপরদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বা কি বললেন শোনাবো। সব সিভিক ভলেন্টিয়ার খারাপ এটা হয় না, তেমনি আবার দুটো একটা সিভিক ভলেন্টিয়ার ক্রিমিনাল হতেই পারে, অন্যায় করেছে হতেই পারে, আইন অনুযায়ী শাস্তি হবে। সিভিক ভলেন্টিয়ার তো স্পেশাল ক্যাটাগরি কিছু না, এটা সাধারণ ঘরের ছেলে। সিভিক ভলেন্টিয়ার মধ্যম অবস্থা, এটা নতুন কিছু না। গাড়ি থেকে টাকা তুলছে, বাড়িতে গাড়ি থেকে ট্রাক থেকে, এটা নতুন কিছু না। যে সিভিক ভলেন্টিয়ার অ্যারেস্ট হয়েছে নার্জিগঞ্জ থেকে, তাকেও সার্জেন্টরা বাঁচাতেন, তিনি সার্জেন্টদের বাইক নিয়ে ঘুরতেন, সেই বাইকের মালিক কলকাতা পুলিশ নাকি সিভিল নামে সে বাইক। এই যদি প্রশাসনের অবস্থা হয়, এর সামনে সুবিচার চাওয়াটা মূর্খামি ছাড়া কিছু নয়। আসবো এই প্রসঙ্গ নিয়ে আলোচনায়, অরিন্দম বাবু আপনার কাছে আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। উপেন বাবু আপনাকে স্বাগত জানাচ্ছি। উপেন বাবু, একেবারে তদন্তের গতি প্রকৃতি এবং প্রক্রিয়া সম্পর্কে খুব স্পেসিফিক বিষয় আপনার কাছ থেকে জানতে চাইছি। আজকে বাদে যবে থেকে সিবিআই দায়িত্ব নিয়েছে পুরো বিষয়, তবে থেকেই সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা চলছে, কিন্তু আমরা দেখছি যাওয়া আসা চলছে। তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে কি মনে হয় এখনো পর্যন্ত আপনার? দেখুন, আমি বলি যে সিবিআই তো কোনো স্টেটমেন্ট করেনি, সিবিআই কোনো প্রেস কনফারেন্স করেনি, আমরা কিছুই জানি না যে সিবিআই কতদূর এগিয়েছে, এই কথাটা আপনি বলতে পারেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, যে যদি একটু আপনারা অনেকেই নিরাশ হবেন যে সিবিআইয়ের ম্যানুয়ালে, যে ম্যানুয়াল অনুযায়ী তাকে করতে হয় ইনভেস্টিগেশন, ওকে, তো সেই ম্যানুয়াল অনুযায়ী তারা ইনভেস্টিগেশন করছে
রাতারাতি এটা মানে ইনস্ট্যান্ট কফি সলিউশনটা হবে না, যে আপনারা ভাবছেন যে কালকেই একটা বড় কিছু হয়ে যাবে, পরশুদিন কাকে অ্যারেস্ট করবে। আচ্ছা, অ্যারেস্টের কথাটা একটু বলে নেই, যে সিবিআই সাধারণত মানে যাদের যে ম্যানুয়াল বা পরম্পরা, যে একজনকে অ্যারেস্ট করতে হলে যে লাস্ট রেজর্ট, মানে যখন আর কিছু না করে পারা যায় না তখন তাকে অ্যারেস্ট করতে হবে। এইবার হচ্ছে এই যে লোকটিকে বারবার ডেকে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাহলে বুঝতেই হবে যাকে 15 বার 14 বার 15 বার যাকে ডাকা হচ্ছে সে হচ্ছে কিংপিন, তাহলে অন্য কাউকে এইভাবে ডাকা হয়নি। তেমনি আপনি যদি হাইকোর্টের মন্তব্য দেখেন এই লোকটার, এই সন্দীপের ঘোষের, আপনি যদি সুপ্রিম কোর্টের মন্তব্য দেখেন সেখানে তাদের তুলোধনা করেছে, বলেছে তুমি তোমার কাজ করোনি, তোমার প্রথমেই কাজ ছিল কি ওখানে গিয়ে এফআইআর করা, প্রম্পটলি এফআইআর করা, তো সেই কাজগুলো করেনি। আর একটা দেখুন কি, মানে আমি উইথ ডিউ রিগার্ডস যারা তদন্ত করেছে, এমনকি যারা পোস্টমর্টম করেছে, এত বড় একটা ইম্পর্ট্যান্ট কেস, সেইখানে তড়িঘড়ি করে ওই ডেড বডিকে ক্রিমেশন করাটা খুবই মানে অন্যায় কাজ করা হয়েছে। তাকে প্রিজার্ভ করতে হতো, দরকার হলে আবার আমরা করতে পারতাম, আমরা আবার পোস্টমর্টম করা যেত। তো এই সমস্তর মধ্যেও আমি বলবো কি, সিবিআই ঠিকই তার রাস্তায় এগোচ্ছে, এবং আপনারা পরশুদিন যখন সুপ্রিম কোর্টে আলোচনা হবে তখন তারা প্রেজেন্ট করবে, এবং মহামান্য আদালত দেখবেন তারপরে যে মন্তব্য করবে, তার জন্য অপেক্ষা করতে হবে আপনাদের। উপেনবাবু, একেবারেই আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আপনি অনেকগুলো তদন্তের সঙ্গে জড়িত ছিলেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি তো বুঝতেই পাচ্ছেন এই মুহূর্তে বিচারের দাবিতে মানুষ রাস্তায় রয়েছে, বারবার এই নিয়ে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। এখনো পর্যন্ত যদি দেখা যায় কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছিল সেই জায়গাতে সিবিআইও কিন্তু অবস্থান করছে, ইতিমধ্যেই তদন্ত চলছে সেই জায়গা দাঁড়িয়ে, তাই কোথাও কি প্রশ্ন উঠছে না গতি সম্পর্কে তদন্তে? আমরা আবারও যোগাযোগ করব, উপেনবাবু আমাদের সঙ্গে রয়েছেন, অরিন্দমবাবু ঠিক এই জায়গাতেই এক তো তদন্তের বিষয় রয়েছে, দুই হচ্ছে আমরা যে প্রসঙ্গে ছিলাম অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারদের একাংশের বারবারন্তের ঘটনা, নিয়ম কি রয়েছে পুলিশের খাতায়? বাবু, আজকে আমি কলেজ স্ট্রিটে মোড়েছিলাম, খুব দুর্ভাগ্য যে কেন যে আমি ওখানে গিয়েছিলাম, কারণ ওখানে যে মিছিলটা দেখেছিলাম, এটা বলা উচিত নয়, আপনাদের সাবজেক্ট নয়, তবে আমাকে বলতেই হবে, সিভিক পুলিশ যেহেতু আরজি কলে আমরা দেখেছি, সেই মিছিলটা যখন যাচ্ছিল তখন দেখছিলাম একটি মেয়ে, বোধহয় খুব বেশি হলে ক্লাস 6-7 বোধহয় পড়ে, তার মার কাছ থেকে একটা প্ল্যাকার্ড চাইছে, মা দেবে না, মিছিল চলছে, ও দাঁড়িয়ে গেছে, মিছিলটা থেমে আছে, আপনাদের সাংবাদিকরাও ছিল অনেকে, কিন্তু কি সে দাবিটা মার কাছে কি করছে, সে দাবিটা করছে যে উই ওয়ান্ট জাস্টিস, ওটা তাকে দিতে হবে। এই স্রোত আপনি আটকাতে পারবেন? এবার আপনাকে বলছি কেন আমি এটাকে বললাম, কারণ হচ্ছে কি আরজি কল থেকে আপনি বলছেন আজকে শিক্ষা নেওয়া দরকার, কেন? আপনি আজকে বিষ্ণুপুরে ঘটনাটা শুনুন, বিষ্ণুপুরে যে আজকে রাহুল বেড়া, তাকে ডাকা হয়েছিল কেন? তার কাজ ছিল হচ্ছে সরকারি কাজ নয়, তার কাজ ছিল হচ্ছে কি এই কর্মক্ষেত্রে চাকরির জন্য টাকা নেওয়া। আপনাকে আমি ফুটেজগুলো দেখাবো, আমি বিষ্ণুপুর থানায় চাকরি করেছি, আপনি তার গলার হারটা দেখেছেন? একটা সিভিক পুলিশ। আচ্ছা, একজন দাদা বললেন যে কি ওই একজন বিজেপির কি নাকি আজকে রেপ করেছে, বিজেপি রেপ করেছে। আপনাকে তার আগে বলি 543 জন আজকে লোকসভা, তার মধ্যে 243 জন হচ্ছে ক্রিমিনাল কেসে ইনভলভ। আজকে বারবার ভাবি যদি আজকে টিএন সেশন থাকতো তারা কি থাকতে পারতো? সিভিক পুলিশ হচ্ছে গিয়ে তাদের রুলস অ্যান্ড রেগুলেশন আছে, আজকে সিসি দিতে হয়, সিসি দেওয়ার সময় তাদেরকে ফলিং করিয়েছে কি ডিসি, আজকে ডিসি হেডকোয়ার্টার রয়েছে, আজকে ডিসি হোমগার্ড রয়েছে, আপনি জানুন ডিসি হোমগার্ড রয়েছে যাদের কন্ট্রোল করা যায়। আজকে আপনি আমাকে বলুন সিসি দিতে হয়, তাদের মুখের গন্ধ পায় না? তারা কি আজকে একটু শিক্ষা পাচ্ছে না যে আমার রাজ্যে কলে এরকম একটা ঘটনা ঘটলো? সে ক্যালকাটা পুলিশ লিখছে এত বড় স্প্রেড লাইক ফ্লেম, নট অনলি ইন্ডিয়া, হোল ওয়ার্ল্ড আজকে চিৎকার করছে।
আপনি আজকে আমাকে বলছেন যে সিভিক পুলিশ, আমি সিভিক পুলিশ হয়েছে সাসপেন্ড করেছি, দিস ইজ দ্য আজকে এটা কি আজকে বলছেন কনস্ট্রাকটিভ? না না, আমার কথা হচ্ছে যে একটা ঘটনার শিক্ষা যদি হয় তারপর একটা মিনিট যায়, যে আজকে ডিসি বা যে পুলিশ কমিশনে একটা মিনিটস পাঠাবে, সমস্ত থানায় যাবে, সমস্ত থানা থেকে আজকে সব অফিসারদের ফলোইং করাবে, তাদেরকে ওয়ার্নিং দেবে যে এই ব্যাপার যদি হয় তাহলে ওসি উইল বি সলিডলি রেসপন্সিবল ফর দিস। কিন্তু করা হয়েছে ইতিমধ্যে, করা হয়েছে। আপনারা বলছেন যে আপনার ঘটনা পর আজকে সিবিআই আসছে, ওই আসছে, আমার প্রিভেনশনটা কি? আজকে পুলিশের মান সম্মানটা কারা করছে? আজকে আমি যখন দেখছিলাম কালকে গরমের মধ্যে সিভিক আজকে কি অক্লান্ত পরিশ্রম করছে, আমি অনেক জায়গায় বিশ্বাস করুন, অনেক জায়গায় আমি গরম ঠান্ডা জলটা গিয়ে দিয়ে আসি যে তারা কি অক্লান্ত গ্র্যাজুয়েট ছেলে। এই যে আজকে কিন্তু এই যারা এত পরিশ্রম করছে, যারা কাজ করছে, প্রত্যেক মানুষের যেমন কাজের অধিকার রয়েছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ঘটনা সিভিক পুলিশের একাংশ, সিভিক ভলেন্টিয়ারদের একাংশ কিসের জন্য করে, কোথায় প্রশ্রয় রয়েছে? এটা আপনি যদি খোঁজ নেন, আমি মনে করে থাকি যারা মেনটেনিং অল ফর্মালিটিস সিভিক পুলিশে আজকে রিক্রুটমেন্ট হয়েছে তারা কিন্তু এটা করবে না। আপনি যদি ভালো করে খোঁজ নেন, আপনি যদি আরজি কলে খোঁজ নেন, সেই ছেলেটা কোথা থেকে এলো, ভবানীপুর থেকে এলো, সেই ছেলেটা কোথায় ছিল, দেখবেন এটা পার্টি শেডে রয়েছে। আমি বলে দিচ্ছি আপনাকে, তা নয়তো এত বড় হিম্মত হতে পারে না। অরিন্দমবাবু প্লিজ একটু সঙ্গে থাকুন। সমীরদা, একেবারে প্রথম থেকে কিন্তু বক্তব্যগুলো ঘুরে ফিরে ঠিক শাসক দলের দিকে অর্থাৎ আপনাদের দিকে চলে আসছে, যে কোথাও একটা আপনাদের তরফ থেকে নিয়ন্ত্রণ, আপনাদের তরফ থেকে রিক্রুট, এই অভিযোগগুলো আসছে। কেন? একটা কথা এখানে আপনাকে বলি, যারা বেকার যুবক রয়েছেন পশ্চিমবাংলায়, তারা শুধু পার্টির কর্মী নন, তারা বেকার যুবক। তার মধ্যে বিজেপিও আছে, তার মধ্যে সিপিএমও আছে, সাধারণ মানুষও আছে, রাজনীতি করে না তারাও আছেন। সুতরাং সরকার তাদের চাকরি দিয়েছেন, এক। দ্বিতীয় নম্বর, আবার আপনাকে বলছি, ওই কথাটাই ঘুরে ফিরে আসছি, যে চালের মধ্যে দু চারটে কাঁকড় থাকতে পারে, শুনেন, এই তো আমি এই প্রসঙ্গে এলাম এবার, এই জন্যই তো বললাম আপনি হাসুন, আপনি অমায়িক, আপনার মাইকের প্রয়োজন হয় না। আমি এতক্ষণ শুনুন, আমি জানলাম পুলিশের গায়ের জোর আছে, গলার এত জোর আমার জানা ছিল না। যাই হোক, সে কথা ভালো। আমার যেটা বক্তব্য, সারা পশ্চিমবাংলা যদি আজকে ছাত্ররা উত্তাল করে, ঠিকই করছে হয়তো, সেটা হচ্ছে একটা ধর্ষণের বিরুদ্ধে। আর সেখান থেকে 10 কিলোমিটারও নয় পানিহাটি, সেখানে বিজেপির বুথ সভাপতি সারা রাত ধরে একজন নার্সকে ধর্ষণ করছে, কি উত্তর দেবে? গোটা বিজেপি পার্টির ধর্ষণ। এই তো 3 দিন আগে প্রমাণ তো হয়েছে, পাবলিক, জনগণ পিটিয়েছে, জনগণ পিটিয়েছে। এই যে নাম বলে দিচ্ছি, স্পন্দন দাস, ওয়ার্ড নাম্বার 19, আমরা তার বিপক্ষে। সে বিজেপির নেতা কেন? তাহলে সে বিজেপির বড় নেতা হলেও আমরা চাইবো, তাহলে বলুন যে তার ফাঁসি চাই, বলুন, বাজে কথা বলে চাপা দেবেন না, বাজে দেবেন না, একদম তৈরি নয়, পাবলিক ধরেছে, জনসাধারণ ধরেছে তাকে। অন্য প্রসঙ্গে গিয়ে জিনিসটাকে লিমিটেড করে আনছেন, আপনারা লিমিটেড করে আনছেন। আরজিকর নিয়ে যে আপনাদের ফেস ক্লাস হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বিজেপির নেত্রী, আমরা চাই ধর্ষণের বিরুদ্ধে সামনে বসে আছেন, আর সেখান থেকে পানিহাটি দিয়ে আপনার দলের প্রত্যেকে কিন্তু নিজেদের বক্তব্যে অনড়, কিন্তু তারই সঙ্গে কিন্তু বিচার এবং অতি দ্রুত বিচারের জন্য কিন্তু দাবি করছেন। সুতরাং কোথায় দাঁড়িয়ে রয়েছে পুরো পরিস্থিতি, এবং তারই মধ্যে যে প্রসঙ্গ উঠে আসছে যে কেন সিটির মোড়ে মাঝরাতে আবারও একটা ঘটনা ঘটাতে যাচ্ছিল মদ্যপ অবস্থায়, কেন এই প্রসঙ্গই বা উঠে আসবে, কেনই বা এই ঘটনা, জানার চেষ্টা করব একটা বিরতির পর। সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জনগণ মনতে, এবং তারই সঙ্গে অর্থাৎ এই মুহূর্তে জাস্টিসের জায়গায় কোথায় দাঁড়িয়ে রয়েছে আর সিভিক ভলেন্টিয়ারের একাংশের বাড়াবাড়ির প্রসঙ্গ উঠে আসছে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনায় আসবো। কিন্তু উপেন বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন, উপেন বাবুর কাছে আরো একবার যাব। উপেন বাবু, তদন্তের গতি প্রকৃতি নিয়ে যে প্রশ্নটা উঠছে, বেশ কিছুদিন হয়ে গেল কিন্তু সন্দীপ ঘোষ যাচ্ছেন এবং তারপরে তিনি ফেরত আসছেন, আজ যাননি অবশ্যই করে। সেই জায়গায় যদি আমরা দেখি কলকাতা পুলিশের তরফ থেকে একজন সঞ্জয় রায়, তাকে গ্রেফতার করা হয়েছিল, তারপর কিন্তু গ্রেফতারির সংখ্যাও বাড়েনি, তাই গতি নিয়ে কি প্রশ্ন উঠছে না উপেন বাবু? দেখুন, আমি বলি যে আপনারা ভাবছেন কি
যে 10 দিন 15 দিনের মধ্যেই এই ইনভেস্টিগেশন শেষ হয়ে যাবে। আমি আপনাদের একটু মানে নিরাশ করছি, এরকম হওয়ার নেই, এরকম হয় না। প্রথম হচ্ছে কি যে যদি আপনি কিছু তড়িঘড়ি করতে যান, তড়িঘড়ি করেন, তাহলে কি হবে, ঠিক মতো করে তদন্ত হবে না। তাই সিবিআইয়ের একটা ম্যানুয়াল আছে, সেই ম্যানুয়াল অনুযায়ী তারা তদন্তটা করে। তো সেখানে আপনি এইরকম করবেন না যে আজকেই তারা বা 10 দিন আগে তারা বা 12 দিন আগে তারা ইনভেস্টিগেশন নিয়েছে, তো 15 দিনের মধ্যেই সব কিছু হয়ে যাবে, এটা আশা করা ঠিক নয়। কিন্তু উপেনবাবু একটা ব্রেকথ্রু, একটা বিশেষ কোন রকম কিছু জানা যাবে, একটা বিশেষ কিছুর জন্য তো মানুষ প্রত্যাশা করছে। যে ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য, দেশ, এমনকি বিদেশে উত্তাল হয়েছে, সেই জায়গায় সিবিআই কে যখন তদন্তভার দিল, তখন তো একটা কিছু মানুষ প্রত্যাশা করে। না, আপনি দেখুন এখানে কী করছে, আপনি একটু ভালো করে মানে বিবেচনা করেন যে এই যে যদি আমরা বলি কিংপিন, এই কেসের মধ্যে কিংপিন কিন্তু ওই যে সিভিক ভলান্টিয়ার সে নয়। এখানে কিংপিন হচ্ছে আগের যে প্রিন্সিপাল ছিল সেই কিংপিন। তো তারা কি করেছে, তারা 1 বার না 2 বার না 3 বার না 14-15 বার করেছে, দরকার হলে আবার তাকে করতে হবে। কিন্তু তাকে যদি হট করে মানে অ্যারেস্ট করে দেওয়া হয়, তাহলে কিন্তু তদন্ত ঠিক হবে না, 1 নম্বর। 2 হচ্ছে কি যে সিবিআই, আমার যতদূর যেটুকুন মানে আমার কোনো সূত্র নাই, কিন্তু আপনাদেরই বিভিন্ন মাধ্যমে যে সমস্ত আমি খবর পেয়েছি, সিবিআই অনেক লোককে ইন্টারোগেট করেছে, প্রায় 30-40 জন লোককে ইন্টারোগেট করেছে। তার মধ্যে ওই কলেজেরই ছাত্র বা যারা এখন ওই ইন্টার্ন বা যারা ওখানে, তাদেরকে কিন্তু সিবিআইয়ের কাছে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরকম এছাড়া অন্য মানুষকেও করেছে প্রায় 30-40 জন। তারপরে আসেন আপনি পলিগ্রাফ টেস্ট। দেখুন এই পলিগ্রাফ টেস্টটা খুব গুরুত্বপূর্ণ এই জন্যে যে পলিগ্রাফ টেস্টে কি হয়, সেই যখন পলিগ্রাফ টেস্ট করা হয়, যে সমস্ত প্রশ্ন করা হয়, যে সমস্ত উত্তর দেয়, সেই উত্তর দিতে তার শরীরে মানে তার চামড়ার উপরে, তার ব্লাড প্রেশার, তার নানান পরিবর্তনগুলো লক্ষিত, এই যা শরীরে কতটুকুন হয়, কিভাবে পরিবর্তনগুলো লক্ষণ হয়, ওই পরিবর্তনের মাধ্যমে বোঝা যায় সে সত্যি কথা বলছে কি মিথ্যা কথা বলছে। এখন আপনারা ভাববেন না যে পলিগ্রাফ টেস্ট হলে একেবারে তাকে তখনই চার্জশিট করা যাবে, তা হবে না। পলিগ্রাফের কোনো মানে এভিডেন্সিয়ারি ভ্যালু নাই। কিন্তু পলিগ্রাফে কি কাজটা হয়, যে যারা তদন্ত করে তাদেরকে খুব সাহায্য করে। তো এই কাজটাও তো কোনোদিন আমি সম্প্রতিকালে এই পশ্চিমবঙ্গে দেখিনি। একেবারে উপেনবাবু, অনেক ধন্যবাদ। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে উপেনবাবু যে কথা বলছেন যে ইতিমধ্যে পলিগ্রাফ টেস্ট হয়েছে, কিন্তু একটুখানি অপেক্ষা করতে হবে, মূলত তদন্ত কোথায় যায় সেই দিকেই কিন্তু প্রত্যেকের নজর। কিন্তু সকলেই তো চাইবেন বা চাইছেন যে বিচারের জায়গায় যাতে অতি দ্রুত জায়গাটা আসে। কোথায় আমরা জানার চেষ্টা করবো। আর এরই মধ্যে আপনারা দেখেছেন ছাত্র সমাজের তরফ থেকে নবান্ন অভিযান হয়েছিল, এবং তারপর ইতিমধ্যেই ছাত্র সমাজের প্রতিনিধি আহ্বায়ক সায়ন লাহিড়ী, তাকে ইতিমধ্যে কিন্তু গ্রেফতার করা হয়েছিল, কিন্তু জামিনও তিনি পেয়ে গিয়েছেন। জামিন পাওয়ার পর কি বললেন, আর অপরদিকে ইতিমধ্যেই জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টেও কিন্তু রাজ্য গিয়েছে, কিন্তু জামিনে ইতিমধ্যেই মুক্ত হয়ে সায়ন লাহিড়ী বা কি বললেন শোনাবো। গত মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ছাত্র সমাজ। ওই কর্মসূচি ঘিরে বাধে ধুমধুমার কাণ্ড, পুলিশের উপর হামলা চালানোর অভিযোগও ওঠে। এই অভিযোগে গ্রেফতার হন অনেকে, পুলিশ পাকড়াও করে কর্মসূচির নেতাদেরও। ছাত্র সমাজের অন্যতম নেতা সায়ন লাহিড়ী, তিনি সংগঠনের আহ্বায়ক।
রাজ্য। আমি এই বিষয়ে কোনো কিছু এখনো জানি না। খুব দুর্ভাগ্যজনক এবং পুলিশ প্রশাসন তাদেরকে, যারা এই শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্তির পরিবেশ একটা তৈরি করার জন্য চেষ্টা করছিল, তো তাদেরকে পুলিশ প্রশাসন অবিলম্বে তাদেরকে এখানটায় সামনে নিয়ে আসুক এবং আমাদের যে আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য তারা চেষ্টা করেছিল সেটিও আপনাদের মাধ্যমে যেন জনগণের সামনে প্রকাশ। আমাদের কাছে কোনো সেরকম ইনফরমেশন নেই বা কোনো কমিউনিকেশন নেই, আর সুপ্রিম কোর্টে গেলে তো হবে না, সেটা স্টে থাকতে হবে, এই অর্ডারের উপরে নিষেধাজ্ঞা থাকতে হবে। এখনো পর্যন্ত সেই মর্মে কোনো নোটিফিকেশন বা আমাদের কাছে কোনো কমিউনিকেশন নেই। তবে এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। দুর্নীতিগ্রস্ত জনপ্রতিনিধিদের পাশে দাঁড়াতে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ইত্যাদি করেছেন। মানুষের ট্যাক্সের টাকায় বড় বড় লয়ার নিয়োগ করেছেন। এবার দেখা যাচ্ছে যারা প্রতিবাদী তাদের বিরুদ্ধেও সর্বশক্তি দিয়ে লড়াই করবার চেষ্টা করছেন। শুধুমাত্র এই যে রাজ্যের স্বৈরাচারী মনোভাব, আমার মনে হয় ওনারা তো সুপ্রিম কোর্টে গিয়েছেন, কিন্তু ওনাদের সরকার এবার জনতার আদালতে বিচার হবে। জনতার আদালতে বিচার হয়ে গেছে, বিচারের ফলাফল বিজেপি 12, 18 থেকে তৃণমূল কংগ্রেস 29। জনতার আদালতে বিচার হয়ে গেছে বলেই তৃণমূল কংগ্রেস 215, বিজেপি 77 থেকে কমতে কমতে কত বিজেপি নিজেও জানে না। জনতার আদালতে বিচার হয়ে গেছে এবং তাতে হেরেছে বলেই ওরা কোর্টের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায়। তো ওরা যদি কোর্টে যায় তাহলে হায়ার কোর্টে যাওয়ার অধিকার সকলের রয়েছে, দেশের সংবিধান সেই অধিকার দিয়েছে। তো খুব স্বাভাবিকভাবেই সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি আধিকারিকের উপর হামলা, তো সেই ধারায় মামলা হয়েছে। এটা তো খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। ওনাদের অধিকার আছে কলকাতা হাইকোর্টে যাওয়ার, সরকারের অধিকার আছে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার। এদিন সায়ন মুক্তিও পেয়েছেন জেল থেকে, কিন্তু তার মাথায় মামলার খাড়া ঝুলেই রইল। ক্যামেরায় মিন্টুর সঙ্গে পিয়ালি মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। আসবে এই নিয়ে আলোচনায় অর্চনাদি। নবান্ন অভিযানের দিন ঠিক কি হয়েছিল সকলেরই নিশ্চয়ই করে মনে আছে। সায়ন ইতিমধ্যেই জামিনে মুক্ত হয়েছেন এবং তিনি বলছেন শান্তিপূর্ণ আন্দোলনে সেদিন কি হয়েছিল সবাই দেখেছে। কি বলবেন? দেখুন, আজকে এই ঘটনা, আরজি করা একটা ঘটনা ঘটে গেছে। পুলিশ কমিশনার বিবৃতি দিয়েছে একটা মার্ডার হয়েছে। তিনি কখনো বলেননি যে এখানকার একজন সেকেন্ড ইয়ার পিজিটি অন ডিউটি, রাত্রিবেলা শি হ্যাড ক্রিমিনাল স্ক্র্যাচেস, মার্কসে এইসব ছিল মুখে, বা তার উপরে নানা ধরনের অত্যাচার, ফলোড বাই তার গায়ে জামা কাপড় ছিল না, এবং শি ওয়াজ মার্ডার, রেপড অ্যান্ড মার্ডার। তিনি খালি বলে একটা খুনের ঘটনা ঘটেছে। সেখানেই মানুষের, আপনি ছেড়ে দিন যে 18 ঘন্টা পরে এফআইআর রেজিস্টার হয়েছে। পুলিশ কি করেছে? পুলিশ লিখেছে উইলফুল রেপ। হোয়াট ইজ উইলফুল রেপ? আমি প্রশ্নটা কিন্তু ছিল আমি বলছি, আমাকে চারটে কথা বলতে দিন। আন্দোলনের দিন যা ঘটনা ঘটেছিল, আজকে বেরিয়ে সায়নলাড়ির বক্তব্য শান্তিপূর্ণ আন্দোলনের দিন কি হয়েছিল মানুষ দেখেছে। এটাকে একটু মেলাতে যদি আমাকে 20 সেকেন্ড টাইম দেন। উইলফুল রেপ বলে যে শব্দটা এই আমাদের আরজিকরের এক্স প্রিন্সিপাল জোর করে ফরেনসিক মেডিসিন এবং পুলিশের কমিশনার তারা দাঁড়িয়ে সারাদিন বুদ্ধিশুদ্ধি করে তারা যেগুলো লিখিয়েছেন এফআইআর, সেই রকম কোনো জিনিস এত 50 বছরের প্র্যাকটিস করা জাজ বা উকিল বা আমাদের মতো ডাক্তার আমরা জানি না। উইলফুল রেপ বলে কোনো কথা নেই। 2 নম্বর, তারা কি করেছে, একটা সেকশন দিয়েছে 103/1, যেটাতে মাত্র একজন রেপিস্ট, আর কেউ ছিল না। অর্থাৎ কিনা সমস্ত সিনারিটা সারাদিন ভেবে প্রমাণ লোপাট করে তারা তৈরি করে তারপরে তারা এফআইআরটা করেছে। আজকে একটা সত্যকে চাপা দিয়ে, ধামা চাপা দিয়ে কলকাতা পুলিশ, আরজি করের অ্যাডমিনিস্ট্রেশন এবং পশ্চিমবঙ্গ সরকার তারা যেভাবে করতে গেছেন, ঠিক সেই জায়গায় প্রতিবাদ করতে আজকে জনমানুষের সমস্ত মানুষ, সায়ন কেন, সায়নের ডাকে আজকে এত লক্ষ লক্ষ লোক সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী, কেন? ছাত্র সায়নের কি আছে? কি কত বড় ভিআইপি? সে কিচ্ছু না। কত বড় নেতা? কিচ্ছু না। শুধু সায়ন ইজ ফাইটিং ফর দ্য কজ। শান্তিপূর্ণ আন্দোলন হয়েছিল, ওই আন্দোলনে আমরা বিজেপির ছিলাম না, কিন্তু বসে দেখেছি আন্দোলনে ছিলেন না। অর্জুন সিং বেরিয়েছিলেন, সেটা তিনি তার মতো করে না, বিজেপির কোন সকল বড় নেতা, আমরা প্রত্যেকে ঘরে ছিলাম। শুনুন, সায়নদের উপরে যে বর্বরচিত অত্যাচার, বেশ কিছু মেয়ে আছে যারা 14 দিনের পুলিশ কাস্টাডি পেয়েছি, যেটা আমরা শেখ শাহজাহানের জন্য পুলিশ কাস্টাডি। শুনুন, আমি বসে টিয়ার গ্যাস খেয়েছি। আমরা শুধু সায়নদের উপর অত্যাচার কেন হয়েছে বলতে আমরা লালবাজারে গেছিলাম, সেখানে টিয়ার গ্যাস আমাদের মানে ছুঁচো মারতে কামান দাগায়
না আমাদের এমন ভয় দেখানো আন্দোলনে ছিলেন না আন্দোলনে ছিলেন পরে যাই আমরা লালবাজারে এই লোকগুলোকে এই ছেলেগুলোকে ছাড়ানোর জন্য পুলিশের কর্তাকে অনুরোধ করতে যাই উই ওয়্যার নট অ্যালাউড প্রত্যেকের কাছে একটু করে প্রতিক্রিয়া নিতে হবে। সবিতা, শান্তিপূর্ণ আন্দোলন ছাত্র সমাজের তরফ থেকে আহ্বায়কের বক্তব্য মুক্তি পাওয়া অন্য ছিল, উনি সরাসরি উত্তর দিতে পারেননি, উনি অন্যদিকে চলে গেছেন। আরে না আমি সকালে গাই যাব প্লিজ সিভিক ভলান্টিয়ার প্রসঙ্গে আবার আসবো, অতনুর কাছে যাব। অর্চনাদি একদম আনইন্টারাপ্টেডলি বলেছেন আমি প্লিজ। আপনার প্রশ্নটা ধরেই উত্তরটা দেবো যে সায়ন লাহিড়ীর ব্যাপারে আপনার প্রশ্ন ছিল। আমার বক্তব্য, কলকাতা শহরে তো অনেকগুলো মিছিল বেরোলো, পুলিশ অফিসার আমার পাশে বসে আছেন প্রাক্তন, উনিও বললেন আজকে কলেজ স্কোয়ারে মিছিলে উনি দেখেছেন, উনি অনুপ্রাণিত হয়েছেন। অর্চনা দেবী এসেই প্রথমেই বললেন বাবা বসে বসে পিঠ ব্যথা হয়ে গেছে, অবস্থান শ্যামবাজারে। আচ্ছা এতগুলো মিছিল হচ্ছে না না ওয়াই চ্যানেলে, হ্যাঁ ওই ওয়াই চ্যানেলে, যাই হোক। আচ্ছা বলুন তো একটা কথা, আমি মার্জনা চাইলাম যে জায়গাটা ভুল হয়ে গেছে, ওয়াই চ্যানেলে আপনি ছিলেন, গতকালকে রবীন্দ্র ভারতীর ছাত্রছাত্রীরা রাস্তায় ছিলেন। আচ্ছা একটা কথা শিলাদিত্য বাবু, কোনো ছাত্রনেতা কি গ্রেপ্তার হচ্ছেন? তাহলে হঠাৎ এই ছেলেটি কেন গ্রেপ্তার হলো? দাঁড়ান শুনুন, লুকিয়ে পাঁচতারা হোটেলে বিজেপি নেতাদের সঙ্গে মিটিং, শুধু বিজেপি তাই তো ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজ যা পুলিশের তরফ থেকে অর্চনাদি প্লিজ আমার প্রত্যেকের কাছে যেতে হবে। অর্চনাদি বোঝার চেষ্টা করুন, বলুন সমিতা, অর্চনাদি প্লিজ প্লিজ বলুন সমিতা বলুন। আর আজকে দেখলাম হাইকোর্ট থেকে বেরোনোর সময় পেছনে বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা, আপনার ছবি। তাহলে বিজেপি কি করছে ওখানে? তাহলে তো বিজেপির নির্দেশে, দেখুন পুলিশ কিন্তু যাকে তাকে গ্রেপ্তার করছে না, পুলিশকে গ্রেপ্তার করেছে যেটা আপনি বললেন। আজকে বেল হচ্ছে, তারপরে আবার সুপ্রিম কোর্টে রাজ্য বিরোধিতা করার জন্য যাচ্ছে। হ্যাঁ যাবি তো, তার কারণ অন্য নেতাদের জন্য তো যাচ্ছে না। তাহলে বিজেপির সঙ্গে কনস্পিরেসি করে এই আন্দোলনকে বাংলাদেশি স্টাইলের আন্দোলন আন্দোলনকে হাইজ্যাক করার চেষ্টা। অর্চনাদি সমিতা প্লিজ 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 অর্চনাদি বলেছেন, অর্চনাদি প্লিজ সমিতা অতনু। দেখুন এই আন্দোলন হাইজ্যাক ইত্যাদি কথা বলেন, আমি সমিতদার কথার একটা রেস ধরে বলি। সমিতদার বলার সময় বললেন যে সায়ন লাহিড়ী কেন, কারণ সায়ন লাহিড়ীর পাশে শঙ্কুদেব কেন আর সায়ন লাহিড়ী কেন? সায়ন লাহিড়ীর পিছনে শঙ্কুদেব পণ্ডা থাকবেন, এটা স্বাভাবিক, কারণ সায়ন লাহিড়ী আমার এলাকার কাছাকাছি থাকে, আমি চিনি, ও বিজেপির নেতা, আরএসএস করে। আমি বলিনি শ্রীকলোনিতে থাকে, একদম ওই শ্রীকলোনি চত্বরের পরিচিত বিজেপি নেতা, বিজেপির হয়ে প্রচার করে এ করে। শঙ্কুদেব পান্ডা থাকবে স্বাভাবিক, আমার শ্রীকলোনি আমার বাড়ির খুব কাছে, সায়ন লাহিড়ী কেন? আমি একটা শিলাদ আপনাকে খুব পরিষ্কার বলি, রাজ্য সরকার এবং দলগতভাবে তৃণমূল চায় এই আন্দোলনের যে মোমেন্টাম নাগরিক সমাজের হাতে আছে, যে সামাজিক আন্দোলন হিসেবে এই আন্দোলন গড়ে উঠেছে, এটা পলিটিসাইজড হোক, এই আন্দোলনের গেরুয়াকরণ হোক। রাজ্য সরকার চায়, তাহলে রাজ্য সরকার নিজের দলীয় মেকানিজম এবং একই সাথে নিজের পলিটিক্যাল মেকানিজমকে ইউজ করতে পারবে। তার জন্য তাদের কি কি হবে বলেনি আমি আপনার সঙ্গে বলিনি, আরে আপনার সঙ্গে বলিনি। বিকাশ বাবু কোথাও কি লাল পতাকা নিয়ে মিছিল করে না? তাহলে মোমেন্টাম যদি নাগরিক সমাজের হাত থেকে বেরিয়ে এই মোমেন্টাম যদি বিজেপির হাতে চলে যায়, যে অংশের মানুষ আপাতত নিজেদের ব্যানার পতাকা সরিয়ে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, যে তথাকথিত বিখ্যাত লোকেরা বিজেপির প্রেরণায় হোক বা জনগণের চাপে হোক এই আন্দোলনে আসতে বাধ্য হয়েছেন, তারা সরে যাওয়ার সুযোগ পাবেন। ছোট ছোট গ্রুপে কনসলিডেটেড আন্দোলনটা ফ্র্যাগমেন্টেড হয়ে যাবে, রাজ্য সরকার দাবি দিতে পারবে। একেবারে এমন একটা সাবজেক্ট থেকে আমরা আলোচনায় আসছি যেখানে মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে। অরিন্দম বাবু, রাজনীতির ঊর্ধ্বে উঠে এই আন্দোলন কোথায় দাঁড়িয়ে রয়েছে? অরিন্দম বাবু, আপনার পেশার প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে আপনার পেশার জায়গায় দাঁড়িয়ে আমি খুব ধন্যবাদ জানাই যে কিছুক্ষণ আগে বলছিলাম আমার গলের ভয়েস অনেকটাকে বেশি, এখন দেখলাম সিডি স্কেল বেরিয়ে গেছে। এটাই হয়। আমি আপনাকে বলি, ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল যা আছে 19 থেকে 20, 21 কোথাও কি এরকম আছে নাকি একটা মানুষ যেতে পারবে না কারোর সাথে হোটেলে? আপনি আমাকে বলুন, ও কি আর্মস নিয়ে গেছিল? যেতেই পারে। দাঁড়ান আমাকে একটু বলুন, আমাকে একটু দাদা বলতে দিন। আমি আপনাকে কনস্পিরেসি অ্যাক্ট বলে কিছু নেই, কিন্তু একজন বললেন পিডিপিপি অ্যাক্ট, একজন বললেন, দর্শকরা আপনারা শুনে রাখুন, উনি বললেন যে সরকারি সম্পত্তি ভাঙার জন্য নাকি এই সমস্ত গল্প। আমি আপনাদের থ্রু দিয়ে ওনাকে জিজ্ঞাসা করতে চাচ্ছি, পিডিপিপি না, দর্শকদের
আপনাদের জিজ্ঞাসা করছি যে পিডিপিপি একটা 2022-এ আজকে বিধানসভায় আপগ্রেডেড হয়েছিল, মুর্শিদাবাদ মালদাতে একের পর এক গাড়িগুলো যখন ভাঙছিল তখন কোন পিডিপিপি একটা কাদের অ্যারেস্ট করা হয়েছে? আজকে আপনারা যে অ্যারেস্ট দেখাচ্ছেন, আপনারা গিভ অ্যান এক্সাম্পল। অতএব আমি আপনাকে একটা কথা বলছি যে আজকে নাকি 307 দিয়েছে। আপনি ভাবুন যে 300 একজন বিচারপতি, এক্স বিচারপতি নমিনেশনে যাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকেও 307 দিয়ে দিয়েছে। উনি আজকে অ্যাটেম্প টু কমিট মার্ডার। আমি আপনাকে বলছি, আমি অন্য প্রসঙ্গে যাব না, আমি অন্য প্রসঙ্গে যাব না, একেবারে এই প্রসঙ্গেই আসবো। একেবারে অন্য বিষয়ের আলোচনায় প্রধানমন্ত্রী কিন্তু ইতিমধ্যেই আইন কোথায় দাঁড়িয়ে রয়েছে ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। এই আলোচনায় ফেরত আসবো, প্রধানমন্ত্রী বক্তব্য শোনাবো একটা বিরতির পর। সঙ্গে থাকুন। আরজি করে ঘটনার পর গোটা দেশ, রাজ্য, কলকাতা আন্দোলিত এবং বারবার আইনের প্রসঙ্গ উঠছে। একেবারে অন্য বিষয়ের কথা এবং আলোচনার প্রসঙ্গের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই কঠোর আইন নিয়ে ঠিক কি বলেছেন শোনাবো। और महिलाओं और बच्चों के खिलाफ होने वाले अपराधों पर सख्त कानून बने हैं। महिला अत्याचार से जुड़े मामलों में जितनी तेजी से फैसले आएंगे, आधी आबादी को सुरक्षा का उतना ही बड़ा भरोसा मिलेगा। साथियों, मुझे विश्वास है कि यहां जो विमर्श होगा उससे देश के लिए बहुमूल्य समाधान निकलेंगे। जस्टिस टू ऑल का रास्ता मजबूत होगा। প্রধানমন্ত্রী বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। একদিকে যেমন এই বক্তব্যগুলো উঠে আসছে, অপরদিকে কিন্তু আমরা যদি দেখি আন্দোলন বিভিন্ন জায়গাতে এখনো সংগঠিত হচ্ছে, মিছিলও হচ্ছে। ইতিমধ্যে সেই মিছিলে সামিল হয়েছেন বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টরা। কার কি বক্তব্য উঠে আসছে দেখাবো। এই গাজোয়ারিটা আর কতদিন চলবে? আমরা প্রত্যেকে সাধারণ মানুষ জানি কারা কারা যুক্ত, অভিযুক্ত কারা, অথচ আমরা কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না এখনো অবধি। আমাদের অভিযোগটা এই নিয়ে যে কেন প্রথম থেকে তাদেরকে এত ঢাকা দেওয়া হলো। সুপ্রিম কোর্টও বলছে যে এরকম নেগলিজেন্স আমি আর আগে কখনো দেখিনি। সবারই তো দাবি এক, সেটা হচ্ছে জাস্টিস চাই। আর কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এরকম একটা ঘটনা ঘটেছে এবং তারপর তথ্য প্রমাণ লোপাট করার অনেক চেষ্টা চরিত্র চলছে এবং জাস্টিস ডিলেড হচ্ছে। এত দিন তদন্তে কেন লাগছে, কেন তাড়াতাড়ি আমরা এই পাচ্ছি না। এবং সাধারণ মানুষের বক্তব্য, যারা আন্দোলন করছেন, যারা রাস্তায় রয়েছেন, তারাও কিন্তু অতি দ্রুত জাস্টিসের কথা বলছেন। যদিও উপেন বিশ্বাস আমাদের সঙ্গে ছিলেন এবং তিনি বলছিলেন যে প্রত্যেকটাই স্টেপ বাই স্টেপ এগোনোর বিষয়। সংক্ষেপে এই বিষয়টা নিয়েই কথা বলবো, প্রত্যেকের কাছে আসবো। প্রথমে অরিন্দমবাবু, আপনার কাছে অতি দ্রুত বিচার। প্রধানমন্ত্রীও কিন্তু তার বক্তব্যে বলেছেন কঠোর আইনের কথা যা রয়েছে দেশে। 201-এ যেটা ইন্ডিয়ান পেনাল কোড ছিল সেটা 238-এ রয়েছে বিএনএস। তাতে স্পষ্ট বলা আছে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স, নট অনলি দিস ফলস ইনফরমেশন। এবার আপনাকে বলছি, প্রধানমন্ত্রী যে কথাটা বলছে একদম 100% কারেক্ট। কারণ আইপিসি 376টা দেখুন, আজকে 63, 70 ক্লজ 1 এবং 70 ক্লজ 2-তে স্পষ্ট বলা আছে, স্পষ্ট এবং এত সুন্দর বলা আছে যে কিভাবে মৃত্যুদণ্ড দিতে হবে, কিভাবে আজকে লাইফ কনভিক্ট দিতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, ওতে একটা ইনস্ট্রাকশন আছে যে তদন্তে যেতে হলে ইমপ্লিমেন্টেশন কত তাড়াতাড়ি বলা আছে 60 ডেজের মধ্যে চার্জশিট দিতে হবে এবং প্লেস অফ অকারেন্সে এফএসএল এ মাস্ট। আপনি বলুন, আরজি কলে যখন রাখি গেল তখন কি এফএসএল এ কাউকে নিয়ে গেছিল? আমরা উত্তর খোঁজার চেষ্টা করবো। অতনু, খালি এর সঙ্গে যেটা তোমাকে জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে হাইকোর্টকে সিভিক ভলেন্টিয়ারের কার্য বিবরণী বা তাদের ক্ষেত্র সম্পর্কে নিয়ন্ত্রণটা এনে দিতে হলো কেন? আইনজীবী হিসেবে জিজ্ঞেস করছি। দেখুন, সিভিক ভলেন্টিয়ারদের লাস্ট যে কটা যে দৌরাত্ম্য, মানে আমি আগেও বলেছি আনিস খান হত্যাকাণ্ড থেকে শুরু করে এই হালের আরজিকর অবধি আপনারা ওই দেখেন, বিশেষ করে পঞ্চায়েত ভোট, পুরসভার ভোট, মানে লোকসভা বিধানসভা ভোটে বাদ দিয়েও যেই একদম লোকাল স্তরের যে ভোটগুলোতে এই সিভিক ভলেন্টিয়ারদের শাসকের পক্ষে নিয়ে যে ভূমিকা, বা এই সিভিক ভলেন্টিয়ারদের যে অ্যাফিলিয়েশন, তৃণমূলের ক্যাডারদেরকে নিয়ে সিভিক ভলেন্টিয়ার করা হয়েছে, তাদের যা কাজকর্ম খুব নির্দিষ্টভাবে সেখানে হাইকোর্ট খুব বলেছেন যে আইন শৃঙ্খলার কাজে কোনোভাবে হচ্ছে সিভিকদের নেওয়া যাবে না। সিভিকদের কাজের এখতিয়ারটাও মূলত ট্রাফিকের কাজে সাহায্য করা বা ট্রাফিক সংক্রান্ত কাজের জন্য। আজকে সিটির ঘটনা পর আমরা দেখলাম নির্দেশিকা, আজকে রাজ্য সরকারের তো এই নির্দেশিকাগুলো অদ্ভুত, অবান্তর নির্দেশিকা। রাত্রিবেলা মহিলাদের হচ্ছে সুরক্ষা নেই, বললো মহিলাদের কাজ কম দিতে হবে। প্রধানমন্ত্রীর বক্তব্য, আইন কঠোর আইন রয়েছে। দেখুন, এটা তো প্রথম দিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রথম দিনই বললেন ফাঁসি চাই, এবং তার জন্য তো আগামী সপ্তাহে আমার সিপিএম নয় আসন নেই বিধানসভায়, বিজেপি কেন সমর্থন করছেন না তৃণমূলের আনা বিলকে? আগামী সপ্তাহে বিজেপি কেন এমএলএরা সমর্থন করবে না? বিজেপি সমর্থন করুন। দেখুন মমতা ব্যানার্জি খুব সংক্ষেপে অর্চনা দি বলুন। সপ্তাহে ল এন্ড অর্ডার স্টেট ম্যাটার। আপনার একটা ক্রাইম হলে আমার ক্রাইম হলে পুলিশ চার্জশিট দেবে কে? পুলিশ। কনভিকশন দেবে কে? পুলিশ। আপনাকে স্টেটকে কনভিকশন করতে হবে, ফাঁসি স্টেটকে দিতে হবে। আরে স্টেট কি করে ফাঁসি দেবে? দিচ্ছে কোথায়? স্টেট দিতে পারে না, কোর্টে যেতে হবে, আইনটা পাস করাতে হবে। দেখুন আইনটা পাস করাতে হবে, কিন্তু আলটিমেটলি করবে কে? করবে স্টেট। ঘটনা ঘটার পর এতগুলো দিন কেটে গিয়েছে, তারপর তদন্ত কোথায় দাঁড়িয়ে রয়েছে এই নিয়ে যেমন সাধারণ মানুষের মধ্যে বক্তব্য এবং তারই সঙ্গে প্রশ্ন রয়েছে, এবং প্রত্যেকেই দেখতে চাইছেন অতি দ্রুত বিচারের জায়গা। সেদিকে কিন্তু আমরাও তাকিয়ে রয়েছি আপনাদের মতো। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনা অংশগ্রহণ করার জন্য। জনগণমন আজকের মতো এই পর্যন্তই। নিচ্ছে একটা বিরতি, এরপর পেয়ে যান দেখুন নীলাঞ্জনা এবং শুভদীপের সঙ্গে।